রেসেমেনিয়া ৪২ নিয়ে যে উন্মাদনা ছিল তার মধ্যে অর্ধেক ইতিমধ্যে শেষ হয়েছে। মানে প্রথম রাত শেষ হয়েছে, যেখানে মোট ৭টি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথমে রিংয়ে আসেন জন সিনা এবং সবাইকে স্বাগতম জানান, আর প্রথমবার হোস্ট হিসেবে দায়িত্ব পালন করার কারণে উচ্ছ্বাস প্রকাশ করেন। প্রথম ম্যাচ হিসেবে আয়োজন করা হয়েছিল 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ, যার একদিকে ছিল দ্য উসোস এবং এলে নাইট, আর আরেকদিকে ছিল লগান পল এবং অস্টিন থিওরি, সাথে আইশো স্পিড। ব্যাপক উচ্ছ্বাসের সাথে রেসলারদের আগমন ঘটে, বিশেষ করে উসোস এবং এলে নাইটের আগমন ছিল অসাধারণ। এরপর লগান পল এবং অস্টিন থিওরির সাথে স্পিড একটা ভিন্ন আঙ্গিকে আগমন করে, যেখানে 9টা অ্যাঙ্গেল থেকে তাদের আগমন লাইক করছিল। বেল বাজতেই উসোস লগান পল এবং অস্টিন থিওরিকে কিক করে, ফলে ম্যাচের শুরুতে রিং থেকে তারা নিচে নেমে যায়, আর এলে নাইট এবং আইশো স্পিড রিংয়ের ওপরে থাকে। নাইট শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয়, কিন্তু স্পিড হঠাৎই দারুণ একটা পাওয়ার স্ল্যাম হিট করে মোমেন্টাম নিজের দিকে নিয়ে আসে, আর দ্রুত লগান পলকে ট্যাগ করে। লগান রিংয়ে আসতেই এলে নাইট তাকে কর্নারে চেপে ধরে একের পর এক আঘাত করতে থাকে। এরপর জে উসোকে ট্যাগ দেয়, যে এসে লগানের ওপর আক্রমণ চালিয়ে দ্রুত জিমি উসোকে ট্যাগ করে। এরপর লগান পল অবশেষে অস্টিন থিওরিকে ট্যাগ করে, এবং থিওরি ও লগান পল মিলে জিমি উসোর ওপর একটি দুর্দান্ত ডাবল টিম সুপ্লেক্স হিট করে। থিওরি এরপর আইশো স্পিডকে ট্যাগ করে, আর স্পিড কয়েকটি দ্রুত স্ট্রাইক মারার পর আবার লগানকে রিংয়ে নিয়ে আসে। লগান জিমিকে কর্নারে আটকে ব্রুটালভাবে বিট ডাউন করতে থাকে। ঠিক তখনই জিমি উসো দারুণভাবে ফিরে আসে। সে টপ রোপে উঠে গিয়ে অসাধারণ একটি ক্রক স্ক্রিউ মুনসাল্ট কানেক্ট করে, যা দেখে পুরো অ্যারেনা উত্তেজনায় ফেটে পড়ে। এরপর জিমি উসো দ্রুত জে উসোকে হট ট্যাগ দেয়, আর লগান থিওরিকে। জে উসো রিংয়ে ঢুকে থিওরিকে মাটিতে ফেলে পিন কভার করে, কিন্তু ঠিক সময় মতো লগান পল ডাইভ করে সেভ করে থিওরি। যে উসোকে কর্নার পোস্টে আছড়ে ফেলে, কিন্তু জিমি উসো সঙ্গে সঙ্গে একটি ভয়ঙ্কর সুপার কিক মারে। এদিকে আইশো স্পিড জিমিকে রিংয়ের বাইরে ফেলে দেয়। এরপর থিওরি এলে নাইটকে ধরে স্পিডকে রোপসে দৌড়াতে বলে, কিন্তু নাইট শেষ মুহূর্তে বুদ্ধিমত্তার সাথে থিওরিকে ধাক্কা দেয়, আর সে গিয়ে আঘাত লাগে স্পিডের সঙ্গে। এই সুযোগে এলে নাইট তার ফিনিশার বিএফটি হিট করে থিওরিকে পিন করে। জিতে যায় টিম উসোস। কিন্তু নাটক শেষ হয়নি। ম্যাচ শেষ হওয়ার পর লগান পল হঠাৎই আইশো স্পিডের ওপর টার্ন করে, তাকে অ্যানাউন্স টেবিলের ওপর শুইয়ে দেয়, আর টপ রোপে উঠে বিশাল একটি মুভ দিতে যায়। ঠিক তখনই এলে নাইট এবং দ্য উসোস আবার রিংয়ে ফিরে আসে এবং স্পিডকে সেভ করে। নাইট এরপর লগান পলকে অ্যানাউন্সার টেবিলের ওপর শুইয়ে দেয়। স্পিড রিং পোস্টের একদম টপে উঠে যায়, আর পুরো অ্যারেনা তার সাথে দাঁড়িয়ে যায়। তারপর সে উপর থেকে একটি দুর্দান্ত ক্রস বডি ডাইভ মারে। ফলাফলস্বরূপ লগান পল সহ অ্যানাউন্সার টেবিল ভেঙে যায়। মুহূর্তটি ছিল একদম সিনেমাটিক। শেষ পর্যন্ত স্পিড, এলে নাইট এবং দ্য উসোস রিংয়ের মধ্যে সেলিব্রেশন করে ম্যাচের সমাপ্তি ঘটায়। এই ম্যাচটা ছিল 2.75 রেটিংয়ের ম্যাচ। বিশ্লেষণের ক্ষেত্রে বলবো, নাইট ওয়ানের ওপেনিং ম্যাচটি খুব বড় শকিং কোনো মুহূর্ত নিয়ে আসেনি। ম্যাচটি মূলত সাধারণ মানের ছিল, এবং খুবই সাধারণ মানের। তবে স্পিডের ইনভলভমেন্ট পুরো গল্পটাকে আলাদা মজা দিয়েছে, এবং এটি ভীষণ ট্যাগ টিমকে শক্তভাবে প্রোটেক্ট করেছে, যারা ভবিষ্যতেও ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ধরে রাখার মতো অবস্থায় আছে বলে মনে হচ্ছে। এদিকে এলে নাইট ম্যাচে পিন করা তার জন্য খুব ভালো সিদ্ধান্ত হয়েছে। এটি তার ক্যারিয়ারে নতুন মোমেন্টাম তৈরি করতে পারে। তবে আসল মজা দেখা যায় ম্যাচের পরে। ম্যাচ শেষে স্পিড একটি বিশাল ফ্রগ ফ্ল্যাশ হিট করে লগান পলের ওপর। সেলিব্রিটিদের ম্যাচে যুক্ত হওয়া নিয়ে আলাদা মত থাকতেই পারে, কিন্তু স্পিড প্রমাণ করেছে তার মধ্যে যথেষ্ট অ্যাথলেটিক অ্যাবিলিটি আছে, আর সে রেসলিং বিজনেসে থাকতে পারবে, যার কারণে ভবিষ্যতে আবার যে কোনো সময় তাকে ম্যাচে দেখা যাবে। আনস্যাংশনেড ম্যাচ, জ্যাকব ফাতু ভার্সেস ড্রু ম্যাকিন্টায়ার। এই ম্যাচটি ছিল একদম ব্রুটাল একটি ফাইট। রেফারি গ্লাভস পরেছিল যাতে ম্যাচটাকে আলাদা ফিল দেওয়া যায়। ম্যাচ শুরু হতেই জ্যাকব ফাতু সরাসরি ড্রু ম্যাকিন্টায়ারকে আক্রমণ করে, আর এটা সে করেছে ড্রু ম্যাকিন্টায়ার রিংয়ে ঢোকার আগেই। এরপর ফাতু তাকে রিং অ্যাপ্রন, রিং পোস্ট, টেবিল, চেয়ার এবং টুলবক্স এনে রিংয়ে ফেলে দেয়, যেন পুরো ম্যাচটাই ধ্বংস করার পরিকল্পনা নিয়ে এসেছে। ড্রু ম্যাকিন্টায়ারও ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে এবং শক্তিশালীভাবে কাউন্টার আক্রমণ শুরু করে। সে ফাতুকে স্টিল স্ট্রাকচারে আঘাত মারে, সে ফাতুকে স্টিলের ওপর আছাড় মারে, এবং জার্মান সুপ্লেক্স সহ বড় কয়েকটি মুভ হিট করে। এরপর দুজনেই একে অপরকে ভয়ঙ্করভাবে আঘাত করতে থাকে। চেয়ার শট, বেল্ট ব্যবহার, টুলবক্স আক্রমণ, সবকিছুই দেখা যায় এই ম্যাচে। ম্যাচের সবচেয়ে বড় স্পট ছিল যখন ফাতু তার সিগনেচার মাইটি মুনসাল্ট হিট করে, কিন্তু ড্রু ম্যাকিন্টায়ার অবিশ্বাস্যভাবে কিক আউট করে। শেষ পর্যন্ত ফাতু আবার মোমেন্টাম নিজের করে নেয়।
আর আরেকটি মুনসাল্ট দিয়ে ড্রু ম্যাকেন্টায়ারের মাধ্যমে টেবিল ভেঙে তাকে পিন করে ম্যাচটা জিতে নেয়। এই ম্যাচটা চলেছে প্রায় 14 মিনিট 10 সেকেন্ডের মতো, আর রেটিং 3.75। বিশ্লেষণের ক্ষেত্রে বলবো এই ম্যাচটি মূলত একটি হার্ড হিটিং স্টোরি টেলিং এর ম্যাচ ছিল, যেখানে দুজনেই তাদের শক্তি আর ভয়ঙ্কর রূপ প্রকাশ করেছে। জ্যাকব ফাতু পুরো ম্যাচ জুড়ে একজন আনস্টেপেবল পাওয়ার হাউস হিসেবে কাজ করেছে, আর শুরু থেকেই তাদের আক্রমণাত্মক ভঙ্গি আর অস্ত্র ব্যবহার ম্যাচটাকে মূলত এক্সট্রিম লেভেলে নিয়ে যায়। বিশেষ করে তার ফিনিশার দুইবার ব্যবহার আর শেষ পর্যন্ত ক্লিন ফিনিশ, এটা তাকে দারুণ একটা অবস্থানে নিয়ে গেছে। অন্যদিকে ড্রু ম্যাকেন্টায়ার আবারও প্রমাণ করেছে কেন সে বিগ ম্যাচ পারফর্মার। তার সেলিং, কামব্যাক এবং স্পেশালি 270 পাউন্ড বডি ওজন নিয়ে টপ রোপ ডাইভ করা ম্যাচের মধ্যে অন্যতম ছিল। সে ম্যাচটাকে মূলত রিয়েলিস্টিক ভায়োলেন্সের মধ্যে ধরে রেখেছে। আর ম্যাচের বুকিংয়ের দিক থেকে এটা পরিষ্কার যে ফাতুকে ফিউচার মনস্টার বেবিফেস হিসাবে বিল্ড করা হচ্ছে, আর ড্রু ম্যাকেন্টায়ারকে দেখানো হয়েছে একজন শক্তিশালী যোদ্ধা হিসাবে। তবে ম্যাচের রক্তের অভাব ছিল, মানে তারা রক্তাক্ত তেমন হয়নি, যেটা এই ম্যাচের জন্য একটা কলঙ্ক। কেননা এই টাইপের ম্যাচে অবশ্যই রক্ত থাকতে হয়। আর হ্যাঁ, শেষে ফাতুর ক্লিন ভিক্টরি তাকে স্ট্রং মোমেন্টাম দেয়, আর মনে হচ্ছে রাইভেলে এখানে আপাতত শেষ করা হয়েছে, আর এটাকে লম্বা করা হবে না। ডাব্লিউডাব্লিউই উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচে মুখোমুখি হয়েছিল 4টি দল। মানে ম্যাচটা ছিল ফ্যাটাল 4 ওয়ে, যেখানে ছিল নায়া জ্যাক্স এবং ল্যাশ লিজেন্ড, শার্লেট ফ্লেয়ার এবং অ্যালেক্সা ব্লেস, বেইলি এবং লিরা, পেইজ এবং ব্রি বেলা। পেইজ মূলত যুক্ত হয়েছিল নিকি বেলার পরিবর্তে। এই ম্যাচটি ছিল একদম ফার্স্ট ক্লাস এক ট্যাগ টিম ব্যাটেল, যেখানে 4টি দল লড়াই করেছে উইমেন্স ট্যাগ টিম টাইটেলের জন্য। ম্যাচের শুরুতে শার্লেট ফ্লেয়ার দারুণ একটি ক্রস বডি হিট করে নায়া জ্যাক্সের ওপর, যা ম্যাচের তাৎক্ষণিক মোমেন্টাম দেয়। এরপর লিরা স্পিন কিক দিয়ে ফ্লেয়ারকে থামায়, আর ব্রিবেল্লা তার বিখ্যাত ইয়েস কিক দিয়ে একের পর এক প্রতিপক্ষকে আঘাত করতে থাকে। ল্যাশ লিজেন্ড এবং নায়া জ্যাক্স তাদের শক্তির মাধ্যমে ম্যাচের ডোমিনেশন তৈরি করে। বিশেষ করে ল্যাশ লিজেন্ড ভয়ঙ্কর মুভ দিয়ে ব্লিস এবং লিরাকে ধ্বংস করে দেয়। ম্যাচ এগোতে এগোতে সব দলই একে অপরকে আক্রমণ করতে থাকে। বেইলি, পেইজ, ফ্লেয়ার, অ্যালেক্সা ব্লিস সবাই তাদের সিগনেচার মুভ দিয়ে ম্যাচকে ইন্টেন্স করে তোলে। শেষের দিকে বিশৃঙ্খলা চরম পর্যায়ে পৌঁছে যায় যখন নিকি বেলা রিং সাইডে এসে শার্লেট প্লেয়ারকে আঘাত করে। এরপর পেইজ সুযোগ বুঝে ব্লিসের ওপর তার ফিনিশিং মুভ হিট করে আর পিনফলের মাধ্যমে ম্যাচ জিতে নেয়। এই ম্যাচটা ছিল 8 মিনিট 35 সেকেন্ডের মতো, আর রেটিং 3.25। এই ম্যাচকে বলা যায় ক্লাসিক একটা ম্যাচ, যেখানে 4টি টিম অংশ নিয়েছে। এখানে অনেক স্টারকে একসাথে শোকেস করা হয়েছে, কিন্তু সময় তুলনামূলক কম ছিল। ম্যাচের সবচেয়ে বড় শক্তি ছিল নন স্টপ অ্যাকশন। এক মুহূর্তের জন্য ম্যাচটা স্লো হয়নি, যেটা ভালো একটা দিক। প্রত্যেক টিমেরই কিছু না কিছু হাইলাইট মোমেন্ট ছিল, বিশেষ করে ল্যাশ লিজেন্ড এবং নায়া জ্যাক্সের পাওয়ার ডমিনেন্স, শার্লেট ফ্লেয়ারের অ্যাথলেটিক কাউন্টার, বেলি এবং লিরার টিম ওয়ার্ক, আর পেজের ইমোশনাল কামব্যাক। তবে সবচেয়ে বড় বুকিং ডিসিশন ছিল পেজ এবং ব্রিওয়েলার টাইটেল উইন। নিকি বেলা রিং সাইড থেকেই মূলত পুরো ফিনিশ সেট আপ করে দেয়। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে ডাব্লিউডাব্লিউই এখানে পেজের রিটার্নকে বড় মোমেন্ট হিসাবে তুলে ধরতে চেয়েছে। তার ইমোশনাল রিয়াকশন এবং ক্রাউড রেসপন্স ছিল খুবই স্ট্রং, যা ম্যাচের শেষকেও আরও মিনিংফুল করেছে। তবে ম্যাচের স্বল্প সময় ম্যাচের বাজে দিক, কেননা এত তারকার অংশগ্রহণের ম্যাচ কখনোই এত দ্রুত শেষ হলে ভালো হয় না। ডাব্লিউডাব্লিউই উইমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচে মুখোমুখি হয়েছিল এজে লি এবং বেকি লিঞ্চ। এই ম্যাচটি শুরু থেকেই ছিল দ্রুত গতির এবং আক্রমণাত্মক। বেল বাজতেই দুজনে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে, আর ম্যাচটি দ্রুত রিংয়ের বাইরে চলে যায়। বেকি লিঞ্চ শুরুতে এজেলিকে ব্যারিকেডে ছুঁড়ে মারে, তারা রিংয়ের ভেতরে ফিরে আসে, আর বেকি লিঞ্চ টপ রোপ থেকে একটি লেগ ড্রপ হিট করে এজেলিকে, কিন্তু এজেলি কিক আউট করে ম্যাচে টিকে থাকে। এরপর বেকি লিঞ্চ একাধিক বড় মুভ হিট করে, যার মধ্যে ছিল বেক্সপ্লোডার সুপ্লেক্স এবং একটি শক্তিশালী ম্যানহ্যান্ডেল স্ল্যাম, কিন্তু প্রতিবারই এজেলি 2 কাউন্টে কিক আউট করে ম্যাচে ফিরে আসে। এজেলিও কিন্তু পিছিয়ে ছিল না, সে দ্রুত মিসাইল ড্রপ কিক, নিক ব্রেকার এবং সাবমিশন দিয়ে লিন্সকে চাপে ফেলে দেয়। এমনকি তার বিখ্যাত সাবমিশনও কিন্তু ম্যাচটাকে প্রায় শেষ করে দিচ্ছিল, কিন্তু লিন্স বেঁচে যায়। ম্যাচের শেষের দিকে বড় টার্নিং পয়েন্ট আসে, মানে বেকি লিন্স রিংয়ের টার্নবাকল এক্সপোজ করে, আর রেফারি জেসিকার সাথে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে। এই বিশৃঙ্খলাকেই মূলত সুযোগ হিসেবে ব্যবহার করে বেকি লিন্স, আর এজেলি ভুলবশত রেফারিকে আঘাত করে ফেলে। এই সুযোগে বেকি লিঞ্চ এজেলিকে রিংয়ের কর্নারের স্টিলের সঙ্গে আছড়ে মারে,
আর শেষ পর্যন্ত আরেকটি ম্যানহ্যান্ডেল স্ল্যাম হিট করে এজেলিকে পিন করে উইমেন্স টাইটেল জিতে যায়। ম্যাচের টাইম হলো 8 মিনিট 20 সেকেন্ড আর ম্যাচের রেটিং 3.25। অ্যানালাইসিসের ক্ষেত্রে এজেলি এখানে খুবই স্ট্রং বেবিফেস পারফরমেন্স দিয়েছে, তবে কামব্যাক, কাউন্টার্স এবং স্পেশালি সাবমিশন ম্যাচটাকে আরও বেশি উপভোগ্য করে তোলে। ক্রাউডও খুব ভালো প্রতিক্রিয়া জানিয়েছিল। অন্যদিকে বেকি লিঞ্চ আবারও প্রমাণ করেছে কেন সে একজন এলিট লেভেলের পারফর্মার। তার হিল সাইকোলজি, রিং কন্ট্রোল এবং রেফারি ম্যানিপুলেশন ম্যাচটাকে ডিকটেট করেছে। তবে শেষটা অনেকটাই সাধারণ জয় ছিল, যেখানে রেফারির ডিস্ট্রাকশন ব্যবহার করে বেকি লিঞ্চ জয় পায়। এটা অবশ্যই হিল ক্যারেক্টার বিল্ড করার জন্য সেরা সিদ্ধান্ত, কিন্তু কিছু ফ্যান এটাকে অযৌক্তিক মনে করে, কেননা সে যে লেভেলের তারকা, তাতে তার সরাসরি জিতলেও কোনো সমস্যা নেই, কিন্তু ম্যাচটা হতে হবে মনের মতো। এর বাইরে এই ম্যাচেও কিন্তু সময় খুব কম, কেননা এই তারকাদের ম্যাচ যদি কমপক্ষে 15 মিনিট না হয় তবে ডিপ ফিল পাবেন না। সেথ রলিন্স এবং গুন্থার সিঙ্গেল ম্যাচে মুখোমুখি হয়েছিল। এই ম্যাচটি শুরু হওয়ার আগেই রিংয়ের বাইরে থেকে উত্তেজনা তৈরি হয়। গুন্থার প্রথমে রলিন্সের ওপর আক্রমণ করে একটি রানিং ড্রপ কিক, জার্মান সুপ্লেক্স এবং পাওয়ার বম্ব হিট করে, যার ফলে রলিন্স রিং থেকে বাইরে চলে যায়। এরপর রলিন্স সুযোগ নিয়ে গুন্থারের চোখে আঘাত করে এবং তাকে ব্যারিকেড ও কমেন্টারি টেবিলের ওপর আছড়ে মারে। এরপর রলিন্স সুযোগ নিয়ে গুন্থারের চোখে আঘাত করে আর একই সঙ্গে তাকে ব্যারিকেড এবং কমেন্টারি টেবিলের ওপর আছড়ে মারে। এছাড়াও গুন্থারের দিকে একটি চেয়ার ছুঁড়ে মেরেছিল, যা ম্যাচটাকে আরও এগ্রেসিভ করে তোলে। ম্যাচটা শুরু হওয়ার পরে দুজনে দুজনের ওপর একটা শক্তিশালী আক্রমণ চালায়। গুন্থার তার পাওয়ার গেম দিয়ে রলিন্সকে বারবার নিচে ফেলে দেয়। অন্যদিকে রলিন্স তার স্পিড এবং কাউন্টার রেসলিং দিয়ে ম্যাচে ফিরে আসে, যার মধ্যে ছিল বাকেল বম্ব, সুপার পিক, কেডিগ্রি এবং স্টম। ম্যাচের সবচেয়ে বড় মুহূর্তগুলোর মধ্যে ছিল গুন্থারের স্লিপার হোল্ড ডোমিনেন্স, যেটা একাধিকবার ক্রাউড রিয়াকশন তৈরি করেছে। রলিন্স শেষ দিকে সুইসাইড ডাইভ সিরিজ আর কমেন্টারি টেবিলে বিশাল স্পট দিয়ে ম্যাচটাকে আরও অন্য লেভেলে নিয়ে যায়। কিন্তু শেষ মুহূর্তে বড় টুইস্ট আসে ব্রন ব্রেকার হঠাৎই রিং সাইডে এসে রলিন্সের ওপরও স্পিয়ার হিট করলে। এই সুযোগ নিয়ে গুন্থার সেথ রলিন্সকে আবার স্লিপার হোল্ডে ফেলে নেয় আর অবশেষে রলিন্স পাস আউট করে ম্যাচটা হেরে যায়। এই ম্যাচের টাইম ছিল 15 মিনিট 48 সেকেন্ড। ম্যাচের রেটিং হলো 4.25। বিশ্লেষণের ক্ষেত্রে বলা যায় এই ম্যাচটি ছিল একটি হাই লেভেল টেকনিক্যাল আর একই সঙ্গে ফিজিক্যাল স্টোরি টেলিং ম্যাচ, যেখানে দুজনেই তাদের ইনরিং স্কিল অ্যাবিলিটি খুব ভালোভাবে শোকেস করেছে। সেথ রলিন্স এবং গুন্থার দুজনেই বর্তমান ডাব্লিউডাব্লিউই এর টপ টায়ার পারফর্মার, আর এই ম্যাচে সেটা পরিষ্কারভাবে দেখাও গেছে। শুরুতেই ফাস্ট অ্যাকশন, পরে স্লো, একই সাথে ম্যাথোলজিক্যাল পাওয়ার রেসলিং, এই সব কিছু ম্যাচটাকে খুব ভালো একটা সামঞ্জস্যপূর্ণ ম্যাচে পরিণত করেছে। গুন্থার আবারও প্রমাণ করেছে তার ফিনিশার কেন এত ডেঞ্জারাস। আর ক্রাউড রিয়াকশন দেখে বোঝাই যাচ্ছে এই সাবমিশন এখন যে কোনো রেসলারের জন্যই বিপজ্জনক। রলিন্সের পারফরমেন্স ছিল একজন বেবি ফেসের মতো, তবে পারফর্মার হিসাবে সে ক্লাসিক পারফর্ম করেছে। বড় মুভ এবং ঝুঁকি এসব নেওয়ার মানসিকতা ছিল। বিশেষ করে কমেন্টারি টেবিল স্পট ম্যাচটাকে মেইন ইভেন্ট ফিল দিয়েছে। তবে ম্যাচের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল ব্রন ব্রেকারের ইন্টারফিয়ার। এটা শুধু ম্যাচ ফিনিশ নয়, বরং ভবিষ্যতের স্টোরি লাইন সেট আপ করেছে। রলিন্স এবং ব্রন ব্রেকারের মধ্যে আবার নতুনভাবে গল্প শুরু হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আর এটা ব্রন ব্রেকারের মেইন ইভেন্ট পুশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদিও আগেই গল্প শুরু হয়েছিল, কিন্তু ইনজুরির কারণে ব্রেকার সরে পড়ে। তবে যাই হোক, ম্যাচটা দারুণ হয়েছে। ডাব্লিউডাব্লিউই উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, যেখানে মুখোমুখি হয়েছিল স্টিফনি ভ্যাকুয়ার্ড এবং লিভ মর্গান। এই ম্যাচটি শুরু থেকেই ছিল খুব ফাস্ট এবং এগ্রেসিভ। স্টিফনি শুরুতেই লিভ মর্গানের ওপর চাপ সৃষ্টি করে এবং তাকে বাইরে নিয়ে গিয়ে ব্যারিকেডে আছড়ে মারে। এরপর রিংয়ের ভেতরে ভ্যাকুয়ার একের পর এক শক্তিশালী আক্রমণ চালায়, যার মধ্যে ছিল ডাবল নি অ্যাটাক, বেলি টু ব্যাক সুপ্লেক্স এবং ডাবল আন্ডারহুক ব্যাক ব্রেকার। লিভ মর্গান ধীরে ধীরে ম্যাচে ফিরে আসা আর তার হিল স্টাইল ব্যবহার করতে শুরু করে। সে একটি পাওয়ার বম দিয়ে মোমেন্টাম ফিরিয়ে এনে আর পরে সুপ্লেক্স হিট করে, যা ক্রাউড থেকে বুস এনে দেয়। ম্যাচ এগোতে এগোতে দুজনেই একে অপরের ওপর বড় মুভ এক্সচেঞ্জ করতে থাকে। ভ্যাকুয়ারের ডেভিলস কিক, লিভ মর্গানের কোড ব্রেকার এবং দুজনেরই মাল্টিপল নিয়ার ফলস ম্যাচটাকে খুব ক্লোজ করে তুলেছে। শেষের দিকে রাকুল রড্রিগেজ এবং পেরেজ হস্তক্ষেপ করে ম্যাচটাতে বড় ভূমিকা রাখে। তাদের ইন্টারফেয়ারের কারণে ভ্যাকুয়ার টপ রোপ থেকে নিচে পড়ে যায় আর শেষ পর্যন্ত তাকে ফিনিশার দিয়ে ম্যাচটা জিতে যায় লিভ মর্গান। এই ম্যাচটা ছিল প্রায় 8 মিনিট 55 সেকেন্ডের। এটার রেটিং হলো 2.75। বিশ্লেষণের ক্ষেত্রে বলবো দুজনেই তাদের খুব ভালোভাবে শোকেস করেছে। স্টিফনি ভ্যাকুয়ার খুব সুন্দর ইনরিং পারফর্ম করেছে। তার স্ট্রাইকিং, সুপ্লেক্স এবং এগ্রেশন পুরো ম্যাচ জুড়ে তাকে ডমিনেন্ট হিসাবে তুলে ধরে।
অনেক জায়গায় মনে হচ্ছিল সে ম্যাচ জিতে যাবে। অন্যদিকে লিভ মর্গান তার হিল সাইকোলজিকে খুব ভালোভাবে ব্যবহার করেছে, যেটার কারণে ম্যাচটা জিততে পেরেছে এই তারকা। বিশেষ করে রাকুর রদ্রিগেজ এবং পেরেজ, এই দুজনের ইন্টারফেয়ারই মূলত ম্যাচের ফলাফল পরিবর্তন করে, যা লিভ মর্গানের ক্যারেক্টারকে হিল হিসাবে এস্টাবলিশড করে। তবে একটা বড় সমস্যা ছিল এই সময়কাল। এই ধরনের চ্যাম্পিয়নশিপ ম্যাচের জন্য ৮-১০ মিনিট কোনোভাবেই কাম্য নয়। তারপরেও অ্যাকশন ছিল ক্লিন এবং এন্টারটেইনিং। বিশেষ করে শেষ ২-৩ মিনিট ক্রাউড এঙ্গেজমেন্ট, এটা অনেক হাই ছিল। এই ম্যাচের বিজয়ী হিসেবে আমার পছন্দ ছিল স্টেফনি, কেননা সে যে পরিমাণে জনপ্রিয়, তাতে আরও কিছুদিন তাকে চ্যাম্পিয়ন রাখাই হতো ভালো সিদ্ধান্ত। আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ ম্যাচে মুখোমুখি হয়েছিল কডি রোডস এবং র্যান্ডি অর্টন। এই ম্যাচটি শুরু হয় ধীর গতিতে, যেখানে দুজনেই বেসিক রেসলিং দিয়ে ম্যাচ ওপেন করে। র্যান্ডি অর্টন শুরুতেই তার ব্যাক ইনজুরি সেল করতে থাকে, আর কডি রোডস সেটাকে টার্গেট করে পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কডি একের পর এক ব্যাক অ্যাটাক চালায়, পাওয়ার স্ল্যাম, সুপ্লেক্স, ওয়েস্ট লক, হাফ কার্ভ এবং মাল্টিপল স্ট্রাইকস দিয়ে অর্টনের শরীর ভাঙতে থাকে। অর্টন বারে বারে রিং থেকে বের হয়ে যায় শুধুমাত্র পেইন সেল করার জন্য। কিন্তু ম্যাচের মোমেন্টাম ধীরে ধীরে বদলে যেতে থাকে। অর্টন হঠাৎ করে সুপারপ্লেক্স হিট করে ম্যাচে ফিরে আসে এবং তার ক্লাসিক অফেন্সিভ পাওয়ার স্ল্যাম আর ডিডিটি দিয়ে কডিকে চাপে ফেলে। ম্যাচ এগোতে এগোতে দুজনেই বড় নেয়ার কল এক্সচেঞ্জ করে। কডি একটি ডিজাস্টার কিক হিট করেছিল, অর্টন আবার আরকেও দিয়ে ম্যাচ প্রায় শেষ করে দেয়। ক্রাউড তখন পুরোপুরি ম্যাচে ইনভেস্ট হয়ে গেছে, মানে ম্যাচের মধ্যে ঢুকে গেছে। শেষের রেফারি চার্লস রবিনসন আরকেও খেয়ে পড়ে যায়। এরপর প্যাট ম্যাকাফি রেফারি হিসেবে আসে, আর দুজনেই নিষিদ্ধ মুভ ব্যবহার করে। ম্যাকাফি এসে স্লো কাউন্টার করার কারণে র্যান্ডি অর্টন তাকে এক পর্যায়ে আরকেও দেয়, আর এই সুযোগে র্যান্ডি অর্টনকে ক্রস দিয়ে ম্যাচটা জিতে যায় কডি রোডস। ম্যাচের সময়কাল ছিল 22 মিনিট 55 সেকেন্ড, আর ম্যাচের ওভারঅল রেটিং হলো 3.75। এই ম্যাচটি ছিল স্লো একটি টেকনিক্যাল ম্যাচ, যেখানে প্রথম হাফ ছিল ম্যাথোলজিক্যাল আর সেকেন্ড হাফ ছিল এক্সপ্লোসিভ। কডি রোডস এখানে একটি ইন্টারেস্টিং রোল প্লে করেছে। অনেক সময় তাকে হিল হিসাবেও দেখা গেছে, কারণ সে বারবার অর্টনের ইনজুরি টার্গেট করেছে। তবে এটাকে স্মার্ট রেসলিং বলেও ব্যাখ্যা করা যায়। র্যান্ডি অর্টন অবশ্য আবারও প্রমাণ করেছে কেন সে একজন অল টাইম গ্রেট। তার সেলিং, টাইমিং এবং সাডেন আরকেও নেয়ার পলস ম্যাচটাকে মেইন ইভেন্ট লেভেল টেনশন দিয়েছে। ম্যাচের শেষ অনেকটাই সারপ্রাইজিং ছিল, কারণ অনেকে মনে করেছিল র্যান্ডি অর্টন ম্যাচটা জিতবে, কিন্তু ডাব্লিউডাব্লিউই কডিকে চ্যাম্পিয়ন হিসাবে এবং আরও স্ট্রং হিসাবে এস্টাবলিশড করতে চায়। সবচেয়ে বড় শখ হলো ম্যাচের পরের ঘটনা, যেখানে র্যান্ডি অর্টন ডাব্লিউডাব্লিউই টাইটেল নিয়ে কডি রোডসকে আঘাত করে এবং ব্রুটাল পান্ট কিক হিট করে। এটা ক্লিয়ারলি হিন্টস করছে যে এই রাইভেল এখানে শেষ নয়, বরং শেষ পর্যন্ত আমরা অর্টনকে হয়তো চ্যাম্পিয়ন হিসাবে দেখব।